ওকে। তো এই জিনিসগুলো হচ্ছে যে আমরা যখন ডিফারেন্সিয়েশনে যাব তখন আরো বেশি করে লাগবে ওখানে লাইন। ম্যাথ পারলে একবারে 4-5টা লাইন কম লিখে একবারে ম্যাথ করা যায়। সো এগুলা ত্রিকোণমিতি থেকে অবশ্যই এগুলো প্র্যাকটিস থাকতে হবে। দেন আমরা ডিফারেন্সিয়েশন এবং এর পরবর্তী চ্যাপ্টার যেটি ইন্টিগ্রেশন, ওইখানে গিয়ে এগুলো ভালোভাবে অ্যাপ্লাই করা লাগবে, যে একবারে 4-5টা লাইন কম লিখতে পারতে হবে। তাহলে ম্যাথ করার দক্ষতা বাড়বে এবং ওইগুলাতে লাইন স্কিপ করা লাগে। মানে তোমার সব লাইন লেখার দরকার নাই, লাইন স্কিপ করেই মূলত ম্যাথ করা লাগে এখানে। ওকে। সো এখন এইখানে কি হবে, এখন তুমি যদি গুণ করো ওয়ান দ্বারা, তোমার গুণ করলে শুরুতে আসবে একটা কজ স্কয়ার আলফা বাই টু, তারপরে আবার এখানে ওয়ান দ্বারা তোমার গুণ করলে আসবে একটা সাইন স্কয়ার আলফা বাই টু। তাহলে এই দুটো লেখা একসাথে, তো তাহলে আমাদের এখানে ওয়ান চলে আসবে। আর এইখানে আছে আমাদের মাইনাস এন কজ স্কয়ার আলফা বাই টু এবং প্লাস এন সাইন স্কয়ার আলফা বাই টু। বাট তুমি যদি একটা এখানে মাইনাস এন কমন নাও, এখানে হবে প্লাস কজ স্কয়ার আলফা বাই টু, বাট আবার এখানে হবে মাইনাস সাইন স্কয়ার আলফা বাই টু। এটা বুঝছো? হ্যাঁ। ওকে। তো এখন এটা হচ্ছে কস টু আলফা সূত্র, কস টু ইন্টু আলফা বাই টু মিলে হবে কজ আলফা, আর এটা শুধুমাত্র এন ইন্টু ওয়ান, তো এটা এন হবে। আর এখানে ওয়ান মাইনাস এন ইন্টু কস টু আলফা, অর্থাৎ এটা হবে কজ আলফা। সো এটা আমাদের অ্যান্সার। এত বড় বড় ম্যাথ বোর্ডে দিয়ে রাখছে। ওকে। এখন এইখানে এফ সমান দেওয়া পি প্লাস কিউ ডিভাইড বাই টু, এন সমান দেওয়া পি মাইনাস কিউ ডিভাইড বাই টু। ওকে। আচ্ছা, এখন সেক থিটা সমান এটা দেওয়া, এফ মাইনাস এন কস ফাই এফ কস ফাই মাইনাস এন। ওকে। আচ্ছা, এখন এইখান থেকে বা আমাদের যে এখানে প্রমাণের মধ্যে যে তোমার থিটা বাই টু অথবা ফাই বাই টু এখানে আসছে, এটা আমরা এখান থেকে কিভাবে নিয়ে আসবো? এটা হচ্ছে যে আমরা যদি এখানে ওয়ান ডিভাইড বাই কস থিটা লিখি, এম মাইনাস এন কস ফাই, আর এখানে এম কস ফাই প্লাস এন। হ্যাঁ, এখন এইখান থেকে অবশ্যই তোমার বুঝতে হবে যে এখান এখান থেকে আমরা থিটা বাই টু কিভাবে নিয়ে আসতে পারবো। ওকে। এখন এখানে এখানে তুমি খেয়াল করো, আমরা যদি এখানে ওয়ান মাইনাস কস্টেরা লিখি এবং ডিভাইড বাই ওয়ান প্লাস কস্টেরা লিখি, মানে বিয়োজন এবং যোজন করে ওয়ান মাইনাস কস্টেরা লিখলে সেটা কি হবে, টু সাইন স্কোয়ার থিটা বাই টু হবে, এবং নিচে হবে ওয়ান প্লাস কস থিটা অর্থাৎ টু কজ স্কোয়ার থিটা বাই টু, অর্থাৎ এইখানে তোমার সাইন স্কোয়ার এবং ডিভাইড বাই কজ স্কোয়ার আসবে, এবং সেইখান থেকে আমরা টেন থিটা বাই টু এখান থেকে আমরা পাবো। বুঝছো? হুম। ওকে। তাহলে আমরা যদি এখানে সূত্র অ্যাপ্লাই করতে চাই, তাহলে এখানে হবে ওয়ান মাইনাস কস থিটা, আর এইখানে হবে ওয়ান প্লাস কস থিটা। ওকে। তো এখন আমাদের বিয়োজন এই যে যোজন তো দুই দিকেই এইখানে করতে হবে, বাট আমরা এখানে এই লাইনটাতে আমরা বিয়োজন এই যোজন তো করবো একবার, এইখান থেকে আমরা কমনও নিব। ওকে। সো এইটা লব মাইনাস হর, এটা করলে এফ। আচ্ছা, এখন এখান থেকে এফ কমন নিলে এখানে কি থাকবে বলো তো? এফ কমন নিলে থাকবে ওয়ান,
আর তোমার হর যেহেতু কি বিয়োগ হবে লবের সাথে, তাহলে এইখানে হবে মাইনাস কস ফাইভ। এটা বুঝছো? এই লাইনটা বুঝছো? না। মানে এই যে তোমার এই যে এইটা বিয়োগ তো নিচেরটা তো হবে না, মানে বিয়োজন করলে এই যে তোমার হচ্ছে যে এইটা বিয়োগ তো তোমার নিচেরটা হবে। হুম। মানে এখানে এই যে এম মাইনাস এন কস ফাই মাইনাস এম কস ফাই প্লাস এন, এরকম হবে না? হবে। তো এই দুইটা থেকে এই কমন নাও, এম কমন নিলে এখানে কি থাকে, ওয়ান মাইনাস কস ফাই তো থাকে। এখন বুঝছো? হ্যাঁ। ওকে। আর আমাদের এইখানে হবে মাইনাস এন কস ফাই প্লাস এন। তো এইখান থেকে আমরা যদি প্লাস এনটা আমরা যদি কমন নেই, তাহলে এটা হবে ওয়ান প্লাস ওয়ান মাইনাস কস ফাই তো হয়। হ্যাঁ, এটা ওয়ান মাইনাস কস ফাই তো হয়। আচ্ছা, এটা তোমার বুঝতে সমস্যা হলে আমি এটা লিখি, এতবার বলার থেকে লেখাই সহজ। তো এইটা হবে এম মাইনাস এন কস ফাই, আর এটা বিয়োজন করলে হবে এম কস ফাই প্লাস এন, এম মাইনাস এন কস ফাই, আর এটা তোমার যোজন করলে হবে এম কস ফাই মাইনাস এন। তাহলে আমাদের এটা সূত্র হচ্ছে টু সাইন স্কোয়ার, আর এটা হচ্ছে টু কজ স্কোয়ারের সূত্র। এখন এখান থেকে এম কমন নাও, এম হচ্ছে যে আমার এইটা, আর এটা থেকে এম কমন নিলে আসবে এখানে ওয়ান মাইনাস কস ফাইভ, আর এইখানে আবার প্লাস এন তুমি যদি কমন নাও, ওয়ান মাইনাস কস টু। ওকে। এরপরে তুমি নিচ থেকে সেম ভাবে আমরা যদি কমন নিই, এম কমন নিলে এখানে আসবে ওয়ান প্লাস কস ফাইভ, আবার মাইনাস এন নিলে এখানে আসবে ওয়ান প্লাস কস টু। এখন বুঝছো? হ্যাঁ। ওকে। তাহলে এটা হবে আমাদের টু টু বাদ, এটা হবে টেন স্কোয়ার, এটা বাই টু। এখন দেখো আবার এইখানে ওয়ান মাইনাস কস ফাই আবার কমন নেওয়া যায়, ওয়ান মাইনাস কস ফাই কমন নিলে এইখানে থাকবে এম প্লাস এন, আর এইটা আবার ওয়ান প্লাস কস ফাই এখান থেকে কমন নিলে এইখানে থাকবে এম মাইনাস এন। ওকে। এখন এই যে আমাদের এম আর এন এর মান তো দেয়াই আছে, তো আমরা যদি এম প্লাস এন এর মান এখান থেকে বের করতে চাই, আচ্ছা এটা একটু মনে মনে বের করে তো দেখি, এম প্লাস এন সমান এখান থেকে কি আসবে। যদিও এটা পরীক্ষার খাতায় এটা বের করে দেখাবা, বাট এখন একটু মনে মনে করো। এটা হবে পি, এম প্লাস এন। হ্যাঁ, এম প্লাস এন সমান হবে পি, আর এম মাইনাস এন সমান হবে কিউ। ওকে। বাট এটা পরীক্ষার খাতায় এগুলো বের করে দেখাবা। তো এইখান থেকে টেন স্কোয়ার থিটা বাই টু, এখন এখানে আবার সেম সূত্র, এটা কি হবে ওয়ান মাইনাস কস ফাই, এটা হবে টু সাইন স্কোয়ার ফাইভ বাই টু, আর এটা হবে টু কস স্কোয়ার ফাইভ বাই টু। তাহলে এম প্লাস এন হচ্ছে পি না, এটা পি আর এটা হচ্ছে কিউ। ওকে। তাহলে টেন থিটা বাই টু আমরা যদি রুট করি, টু টু তো বাদ আছে এখানে, তো এটা হবে টু সাইন স্কোয়ার। হ্যাঁ,
এখন এটা হচ্ছে তোমার সাইন স্কোয়ার ডিভাইড বাই কজ স্কোয়ার মিলে হবে টেন স্কোয়ার, আবার রুট করলে এটা হবে টেন পাই বাই টু। আর এখানে রুট ওভার পি কিউ, এরকম হবে না? হ্যাঁ। ওকে, তো এখন এইখানে টেন থিটা বাই টু, এইখানে যে রুট ওভার, এটা আমরা যদি একটু একবারে না লিখে রুট ওভার পি ডিভাইড বাই রুট ওভার কিউ লিখি, এই যে পি তোমার এই চলে আসবে টেন থিটা বাই টু এর নিচে, মানে গুণ হয়ে আর কি। আর এখানে টেন ফাইভ বাই টু এর নিচে থাকবে রুট ওভার কিউ। এটা বুঝছো? হুম। ওকে, তো এটাই তো অ্যান্সার। ম্যাথ, ম্যাথ যদিও সহজ, বাট মানে এগুলো ম্যাথ দেখতে আর কি একটু কঠিন লাগে, বাট বাট ম্যাথ অতটা কঠিন না, ম্যাথ সহজ। একটু যদি মানে ধারণা থাকে যে এগুলা ম্যাথ এইভাবে করতে হয়, তাহলে এগুলা বেড়ে যাবে। ওকে, এখন এইখানে টু কস পাই বাই সিক্সটিন সমান এইটা দেখাইতে হবে। ওকে, টু কস ফাইভ বাই সিক্সটিন। এখন আমরা সূত্র মেলানোর জন্য এখানে ফোর কস স্কোয়ার ফাইভ বাই সিক্সটিন রুট, কারণ আমরা এখানে এই দুই জায়গাতে আমরা বর্গ করছি, মানে তোমার ফোর তারপরে কস স্কোয়ার, কারণ আমরা এখানে মূলত বর্গ করছি জন্য আমরা রুট করে দিলাম। ওকে, এখন তোমার রুটের ভিতরে এটা কি হবে? টু কস স্কোয়ার ফাইভ বাই সিক্সটিন। এখন এটা কিসের সূত্র বলো তো? এটা হচ্ছে ওয়ান প্লাস কস টু থিটার সূত্র না? কস টু থিটা দিলে এটা কি হবে? এটা হয়ে যাবে পাই বাই এইট, এটা বুঝছো? হুম। ওকে, এখন এটা গুণ করে দাও। এখন আমরা যদি গুণ করি, এখানে হবে টু কস ফাইভ বাই এইট, আবার এখানে টু, আবার সূত্র মেলানোর জন্য এখানে বর্গ করব ফোর কস স্কোয়ার ফাইভ বাই এইট, তারপর আবার এখানে রুট দিব। Okay, এখন যদি এই প্রথমটা যদি এই এখন যদি এটা তুমি প্রথমটা যদি এখানে বুঝে থাকো, এখানে কি হবে বলো তো? এখানে টু ইন্টু টু কজ স্কোয়ার পাই বাই এ, তার মানে টু, আর পরের টু কজ স্কোয়ার পাই বাই এইট, এর জন্য আমরা যদি ডিরেক্ট সূত্র লিখি ওয়ান প্লাস কস টু পাই, মানে এটা হবে কস পাই বাই ফোর, এটা বুঝছো? হুম। আর এইখানে তো একটা রুট আছে, এই যে এই রুটটা কিন্তু দেয়া লাগবে। ধরো, ওকে, এখন এইখানে তুমি গুণ করে দাও টু প্লাস টু ইন্টু তোমার কস ফাইভ বাই ফোর, কস ফাইভ বাই ফোর মানে 45 ডিগ্রি, 45 ডিগ্রি মান কত? ওয়ান ডিভাইড বাই রুট টু। এখন এই যে টু ডিভাইড বাই রুট টু সমান কি হবে খেয়াল করো, এইখানে এই রুট টু দ্বারা তুমি গুণ করে দাও। সে রুট টু দ্বারা গুণ করলে এটা হবে টু রুট টু, নিচে টু, মানে এটা হয় রুট, তাহলে এটা হচ্ছে টু, তার ভিতরে টু, তার ভিতরে রুট টু, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। Okay, এখন এই পরের ম্যাথটা এখানে খেয়াল করো, টু কস সাত, এটা সাত সমস্ত এক বাই দুই আর কি আছে এইভাবে, তাহলে এটা আছে টু কস ফিফটিন বাই টু, না? এটা তো আমাদের ফিফটিন বাই টুই তো হয়। হুম।
ওকে, তো এখন আমরা এখানে সেম কাজই করব। এটা সেম ম্যাথ, এখানে 4 cos স্কোয়ার 15/2, তারপরে রুট দিয়ে দেবো কারণ যেহেতু বর্গ করছি। So এখন এখানে একটা 2, তারপর 2 × cos স্কোয়ার থিটা। এখন এর জন্য সূত্র হবে 1 + cos 2 থিটা। তাহলে 1 + cos 2 থিটা বলতে এখানে 15/2 × 2, অর্থাৎ এখানে হবে 15। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তো এখন এখানে 2 দ্বারা এখানে গুণ করে দাও, তারপর 2 × cos 15, দেন এখানে 2, এখানে আবার বর্গ করো, তারপর রুট 4 cos স্কোয়ার 15। ওকে, তারপরে 2, তারপর এখানে হচ্ছে যে আমাদের 2, তারপর এই যে তোমার বাকিটুকুর জন্য আমরা আবার সূত্র দিব 1 + cos 2 থিটা। তাহলে এটা হয়ে যাবে 15 × 2 মিলে 30। 2 × এই cos 30 মানে কত, √3/2। ওকে, তাহলে এখানে 2 প্লাস এইখানে 2, 2 বাদ দিলে থাকবে এখানে √3। এটা বুঝছো? হ্যাঁ। ওকে, তো আমাদের এই যে আজকের ক্লাসের শুরুতে 2-3টা ম্যাথ এইরকম ছিল না, এই যেগুলো, এই দুইটা এখন এই নিজে করবো। ওকে, হ্যাঁ, এখন এইখানে খেয়াল করো। a b ≠ = 0 এটা দেওয়া, তাহলে সাইন এ সাইন বি, 2 sin a + b। ওকে, দেখো তো এইখানে তুমি এই যে এই বাম দিকে সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র অ্যাপ্লাই করো, তাহলে এটা হবে 2 sin c + d/2 cos c - d/2 আর এখন এইখানে আমাদের সাইন থিটা, তো সাইন থিটার সূত্র কি হবে, 2 sin θ/2 × cos θ/2। আমরা এখানে সেম সূত্র অ্যাপ্লাই করবো, তাহলে 2 sin, এখানে আমাদের θ/2 বলতে এটা, cos θ/2 বলতে এটা। ওকে, এখন এইখানে তাহলে একটা দুই এখান থেকে বাদ যাবে, তাহলে আমাদের এইখানে হবে, আচ্ছা, a + b ≠ 0। আচ্ছা, এখন এটার এখানে কাজ হচ্ছে এই যে a + b ≠ 0, এটার এখানে কাজ কি আছে আমি এটা বলতেছি, এখানে কাজ করো। এখানে আমরা যদি a + b, এই যে sin a + b, এটা কিন্তু দুই জায়গা থেকে তোমার কমন নেওয়া যায়, মানে এই তুমি যদি ডান দিকেরটা বাম দিকে নিয়ে এসে বিয়োগ করে দাও, সেই ক্ষেত্রে sin a + b/2 দুই জায়গা থেকে কমন নেওয়া যায়। তো তাহলে এখানে আমাদের থাকবে cos a - b/2 -cos a 2 কারণ একটা 2 এখান থেকে তো থেকে যাবে, cos a + b/2। এটা বুঝছো? হ্যাঁ। ওকে, এখন এখানে a - a + b ≠ 0, এটার মিনিং হচ্ছে যে তোমার এই জায়গাতে আমাদের দুইটা, এইটা ইন্টু এইটা = 0, তার মানে আমাদের এইটা সমানও একবার 0 হইতে পারে, এইটা সমানও 0 হইতে পারে না। আমাদের এই দুইটা জিনিস গুণ অবস্থা থাকা মানে তো এইটাই মিন করে। তো এইখানে হচ্ছে যে হয় এইটা সমান 0, অথবা আমরা লিখতে পারবো এইটা সমান 0। এখন এইটা সমান আমরা যদি 0 লিখি, তাহলে আমরা যদি সাইন 0, এটা এই তোমার কি হবে,
সাইন এ প্লাস বি ইজ ইকুয়াল টু জিরো, এর মানে আছে সাইন জিরো, কারণ তোমার 0 ডিগ্রি মানে তো সাইন জিরো, তার মানে এখানে সাইন সাইন আমাদের চলে যাবে, এ প্লাস বি ডিভাইড বাই টু ইজ ইকুয়াল টু জিরো, এ প্লাস বি ইজ ইকুয়াল টু তখন জিরো আসবে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, এখন এইটা হইতে পারবে না, কারণ আমাদের প্রশ্নেই বলে দিচ্ছে যে এ প্লাস বি ইজ নট ইকুয়াল টু জিরো, অর্থাৎ সাইন এ প্লাস বি ডিভাইড বাই টু এইটা সমান জিরো হইতে পারবে না, মানে এইটা সমান জিরো হবে না। যদি এটা সমান জিরো না হয়, তার মানে এই বাকিটুকু সমান জিরো হবে। এটা ক্লিয়ার? হ্যাঁ। ওকে, তো আমাদের এখানে লিখতে হবে যে এইখানে সাইন এ প্লাস বি ডিভাইড বাই টু ইজ নট ইকুয়াল টু জিরো, অতএব এটা সমান জিরো হবে। অতএব এটা সমান জিরো। ওকে, এখন যদি এটা সব জিরো হয়, এভাবে লিখতে পারবো। তো এটা এইভাবে না লিখে আমরা যদি এটাকে এ বাই টু মাইনাস বি বাই টু লিখি, আর এটাকে টু কস এ বাই টু বি বাই টু। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের কস এ বাই টু মাইনাস বি বাই টু, আর এইখানে কস, এটা যদি তুমি এখানে ভাগ করে দাও তাহলে আসে এরকম, এইখানে থাকে দুই। ওকে, সো আমরা সূত্র মেলানোর জন্য এখানে যেটা করবো, বি বাই টু বি বাই টু মাইনাস বি বাই টু বি বাই টু বিয়োজন, তারপরে আছে যোজন। এখানে মেলে সূত্র মেলানোর জন্য, তাহলে এখানে হবে টু মাইনাস ওয়ান, নিচে আছে টু প্লাস। এখন এখানে কিছু সূত্র মিলছে বলো? উপরে হচ্ছে টু সাইন এ সাইন বি। হ্যাঁ, হচ্ছে টু সাইন এ সাইন বি, আর নিচেরটা হবে টু কজ এ কজ বি। তাহলে এখানে ওয়ান, নিচে থাকে থ্রি। দেন এখান থেকে টু টু বাদ, সাইন এ বাই টু আর কজ এ বাই টু মিলে হবে ট্যান এ বাই টু, আর এটা হবে ট্যান বি বাই টু। এটা সমান হচ্ছে ওয়ান বাই থ্রি। এটা বুঝছো? হ্যাঁ। ওকে, সো এইখানে আমাদের এই দুইটা ম্যাথ করলে কিন্তু 7 পয়েন্ট শেষ। তো চ্যাপ্টার কিন্তু শেষ হচ্ছে, বাট তোমার নিজের যদি শেষ না হয় তাহলে কিন্তু কোনো লাভ নেই। আর আমি তোমাকে বলছিলাম যে তোমার যেগুলো রিভিশন দেওয়া শেষ, আমাকে একটু পরীক্ষা দেওয়ার জন্য। এখন তুমি যদি পরীক্ষা না দাও তাহলে কিন্তু পড়াশোনা আগাবে না। আর হচ্ছে যে মানে পরীক্ষা না দিলে তোমার মনে হবে যে হয়তো ভাইয়া এগুলো শেষ করছে, আমারও শেষ, আমি মনে হয় পরীক্ষাতে পারবো। এখন আমি যদি তোমাকে ভেক্টর থেকে একটা প্রশ্ন দিই, নিউটনের বলবিদ্যা থেকে প্রশ্ন দিই উইদাউট রিভিশন,
একটা অ্যান্সার করতে পারবো না এখন। এই জন্য হচ্ছে যে চ্যাপ্টার শেষ হয়েছে ঠিক আছে, বাট রিভিশন অবশ্যই দেওয়া লাগবে। এখন তুমি ম্যাট্রিক্সের একটা যদি ম্যাথ দিই তাও তো পারবা না ঠিক মতো যদি রিভিশন না দিয়ে যাও। তো রিভিশন তো দেয়া লাগবে, আর সময় তো নাই। রমজান মাস তো দেখা যাবে দেখতে দেখতে শেষ। আজকে কত রমজান, তো 12 রমজান না 13 রমজান কি জানি। তারপরে আবার মাঝখানে ঈদ আছে, তো ঈদে তো দেখা যাবে যে ঈদে মানে বেশ কয়েকদিন তো বন্ধ দেয়া তো লাগবে। তো 3-4 দিনের মতো তো একটা off থাকবে ঈদে। সো এখন ঈদ হচ্ছে যে মানে ঈদ আসলে তোমার জন্য না, এই ঈদ মানে সেলিব্রেট করার মতো কিছু নাই। ঈদের দিন যে লেখাপড়া করা লাগবে তা না, ওইটা করে কোনো লাভ হয় না। ওই একদিন এই পড়ে যে একদম বোর্ডের মধ্যে টপ হবে বা এইরকম হবে, ভালো রেজাল্ট হবে তা না। তুমি নিয়মিত পড়লেই সম্ভব, এই ঈদের দিন পড়ার কোনো দরকার নাই। বাট হচ্ছে যে মানে রিভিশন তো দেয়া উচিত এখন থেকে। ঈদটা চলে গেলে আর তোমার হাতে 2 মাস সময় আছে। তো 2 মাস সময় কিন্তু দেখতে দেখতে চলে যাবে। সেই জন্য এই মাসের মধ্যেই চেষ্টা করো, যেগুলো চ্যাপ্টার শেষ হয়েছে এগুলা সবগুলা এই মাসের মধ্যে রিভিশন দেওয়ার চেষ্টা করো। ওকে, এখন এখানে এখানে খেয়াল করো কজ আলফা, কজ বিটা। অন্যান্য সাবজেক্ট আছে, ওইটা আমি জানি, বাংলা ইংলিশ আইসিটি তারপর অন্যান্য আরো কথা আছে। তো এগুলার পাশাপাশি যাতে এগুলাও যাতে হয়। কারণ এখন তুমি যদি সায়েন্স থেকে তুমি এখন যেহেতু সায়েন্স থেকে পড়াশোনা করতেছো, তো অবশ্যই তোমার ইউনিভার্সিটি টার্গেট অবশ্যই সায়েন্স নিয়েই থাকবে। যদিও সায়েন্স থেকে আর্টস এবং কমার্সের বিভিন্ন বিভাগে পরীক্ষা দেওয়া যায়, বাট ওইটা তো মেইন টার্গেট না। তুমি সায়েন্স থেকে পড়তেছো, সায়েন্সের বিভিন্ন যেগুলো ইউনিট আছে ওইগুলোতে পরীক্ষা দিবে। তো সায়েন্সের পরীক্ষা দিতে চাইলে অবশ্যই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে A+ থাকতে হবে, এবং ভালো মার্কই থাকতে হয়। ওকে, সো আচ্ছা, এই ম্যাথটা এখানে খেয়াল করো। এইখানে এটা দেয়া আছে। তো এখন এটা আমরা যদি একবারে বর্গ করে দেই, কারণ আমাদের বর্গ করে দিলে এখানে সুবিধা হবে। কারণ আমরা যদি বর্গ করে দেই, এই যে এইখানে একটা কজ স্কোয়ার আসবে, এইখানে একটা সাইন স্কোয়ার আসবে, মিলে হয়ে যাবে 1। তারপর এইখানে একটা কজ স্কোয়ার বিটা আসবে, এইখানে একটা সাইন স্কোয়ার বিটা আসবে, মিলে হয়ে যাবে 1। এখন তুমি যদি এটা একবারে বুঝতে পারো একবারে লিখে দাও। আচ্ছা, আমি এখানে একবারে লিখে দিচ্ছি। এখানে কজ স্কোয়ার আলফা আর এইখানকার সাইন স্কোয়ার আলফা মিলে হয়ে যাবে 1। আর এইখানকার কজ স্কোয়ার বিটা আর এইখানের প্লাস সাইন স্কোয়ার বিটা মিলে হয়ে যাবে 1। তাহলে আর আমাদের এইখানে থাকবে 2 cos আলফা cos বিটা, এইখানে থাকবে -2 sin আলফা sin বিটা। এটা বুঝছো? হ্যাঁ। তাহলে 2, এখন আবার এখান থেকে 2, এখন আমরা যদি এখান থেকে কমন নিই, এখন এখানে কিসের সূত্র পড়ে বলো তো? এখানে 2 কমন নিলে এটা হচ্ছে কজ A+B। হ্যাঁ, cos A+B বলতে cos আলফা প্লাস বিটা। ওকে, এখন এখানে আমাদের আলফা প্লাস বিটা পর্যন্ত আসলো, বাট আমাদের এখানে অ্যান্সারে চাইছে আলফা প্লাস বিটা ডিভাইড বাই 2। এটা আরো সহজ। আমরা যদি এখানে 2 কমন নেই, তাহলে এটা কি হয়? 1 প্লাস cos থিটা। সো 1 প্লাস, আমরা কস থিটার জায়গায় লিখবো 1 প্লাস cos 2 থিটা বাই 2। এটা কি হবে? 2 cos স্কোয়ার থিটা বাই 2। এরকম হবে না? হ্যাঁ। তো এটা আমাদের সিমিলারলি হবে 2 cos স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইড বাই 2। তাহলে এটা হচ্ছে 4 cos স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইড বাই। ওকে, আর এইচএসসি তে ভালো রেজাল্টের জন্য তো অবশ্যই তোমার তোমার যেটা কম্পালসরি সাবজেক্ট ওইটা একদম ভালোভাবে পারতে হবে। কারণ তুমি যে জায়গাতে ভর্তি পরীক্ষা দাও না কেন, তোমার যেটা কম্পালসরি সাবজেক্ট আছে ওইটা অবশ্যই অ্যান্সার করতে হয়। তুমি ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, তারপর গুচ্ছ, এইগুলাতে অবশ্যই যেটা তোমার কম্পালসরি সাবজেক্ট মেইন সাবজেক্ট ওইটা অ্যান্সার করা লাগে। সো এটাতে অবশ্যই পড়তে হবে।
আর এইচএসসি রেজাল্টের ক্ষেত্রে তোমার যেটা ফোর্থ সাবজেক্ট বা অপশনাল ওইটার মানে গুরুত্ব আর কি অনেক, কারণ হচ্ছে যে তোমার যদি এইখানে অন্য দুইটা সাবজেক্ট বাংলা ইংলিশ বা ফিজিক্স কেমিস্ট্রিতে তোমার যদি এ প্লাস মিট যায়, আর তুমি যদি যেটা ফোর্থ সাবজেক্ট ওইখানে তুমি যদি এ প্লাস যদি পাও, তাহলে ওই ফোর্থ সাবজেক্টে প্লাস দিয়ে এইখানে তোমার মানে কিছু পয়েন্ট অ্যাড হয় আর কি। সো এইখানে তোমার এমনিতে দুইটা সাবজেক্টে প্লাস মিস গেলে আর ফোর্থ সাবজেক্টের জিপিএ 5 দিয়ে এই দুইটা সাবজেক্টের যে তোমার একটু গ্যাপ পড়বে ওইটা কভার হয়ে তারপর তোমার দুইটা সাবজেক্ট এ প্লাস মিস গেলেও তোমার আর কি ওভারঅল জিপিএ 5 আসবে। সো এই জন্য এইসব জিনিস ইম্পর্টেন্ট। আর ভর্তি পরীক্ষায় কম্পালসরি সাবজেক্ট অবশ্যই অ্যান্সার করা লাগবে, এটা কোনো সেকেন্ড অপশন নাই। আর হচ্ছে যে ফোর্থ সাবজেক্ট বাদ দিয়ে বাংলা অথবা ইংলিশ দেওয়ানোর সুযোগ আছে। সো এই জন্য যে আবার ফোর্থ সাবজেক্ট মানে আবার যে কম করে পড়া লাগবে তা না, ফোর্থ সাবজেক্ট অবশ্যই ভালো পড়বা এইচএসসি রেজাল্টের এই জন্য। আর ইউনিভার্সিটি পরীক্ষাগুলোতে বাংলা ইংলিশের চেয়ে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি অ্যান্সার করে সব সুবিধা। ওকে, আমরা এগুলো নিয়ে আরো পরবর্তীতে ডিসকাস করব। আর আমাদের একটা ম্যাথ করলেই শেষ এই চ্যাপ্টার। সো এটা হচ্ছে 10 6, 10 42, 10 66, আর এটা হচ্ছে 10 78। এটা সমান আমাদের দেখাইতে বলছে 1। ওকে, আচ্ছা, এখন এইটা এখানে যেভাবে করছে, টেন সিক্স, 10 54, 10 66। আচ্ছা, এটা তো মানে এক প্রকার ডিরেক্ট আর কি, এখানে মুখস্থ নিয়মিত হয়ে গেল এটা। না, এটা আসলে দরকার নেই, কারণ এখানে আমাদের বাইরে থেকে অনেক কিছু নিয়ে এসে একদম ডিরেক্ট মুখস্থ নিয়মে এটা বেরানো, এটা দরকার নেই। ওকে, সো এখন তাহলে আমাদের এখানে 7.E কিন্তু শেষ। তো এখন আমাদের কিন্তু 5টা চ্যাপ্টার শেষ হয়ে গেল। সো এখন তোমার কয়টা শেষ হয়েছে ওইটা তুমি ভালো মতো জানো। 7.F, 7.F একটু বড় আছে। আর আমাদের সৃজনশীলের যেগুলো গণক করে ওগুলা মেইনলি 7.F থেকে একটা প্রশ্ন আসবে সৃজনশীল। 7.F আসবে, 7.G থেকে আসবে। এরপরটা 7.F, এরপরটা 7.G থেকে সৃজনশীলের গণক করে একটা আসবে কনফার্ম। আর ক খ এগুলা এর আগে আমরা যেগুলো করলাম সেখানে যে কোনো একটা চ্যাপ্টার থেকে ক খ আসবে। ওকে, সো এগুলো ভালোভাবে করবো। আর আবারও বলতেছি, আমরা তো ডিফারেন্সিয়েশন চ্যাপ্টার 9 এবং চ্যাপ্টার 10, এইটা আমাদের এই চ্যাপ্টার শেষ হওয়ার পরেই আমি চ্যাপ্টার 9। চ্যাপ্টার 9 পড়ার সময় এই যে ত্রিকোণমিতি কিন্তু বেশ কয়েক জায়গায় লাগবে। তো তখন যাতে একটু ত্রিকোণমিতিতে কোনো সমস্যা না হয়, তো ওইভাবেই সব ম্যাথ করা লাগবে ভালো। ওকে।